আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগ ঠিক কবে রাজনীতিতে ফিরবে? এটা বাংলাদেশের স্বাধীনতাকামী, মুক্তিকামী এবং আওয়ামী লীগারদেরও একটা খুব বড় ধরনের জিজ্ঞাসা। আমাকেও অনেকে জিজ্ঞাসা করেন, কিন্তু আসলে সদুত্তর দেওয়া কঠিন হলেও উত্তর দেওয়াই যায়। আমি আগেই বলে নিই যে যারা গুজব শোনেন বা যারা বিভিন্ন গাল গল্প শোনেন, তাদের শুনবার জন্য বিভিন্ন স্থান আছে, সেখানে শুনবেন। দয়া করে আমাকে মাফ করবেন। বাস্তবতার নিরিখে আমি কথা বলে থাকি, কথা বলবার চেষ্টা করি, বাস্তবতার নিরিখেই কথা বলবো। এতে অনেকের পছন্দ নাও হতে পারে, অনেকের রূপকথা গল্প শুনতে পছন্দ, কিন্তু আমি রূপকথার গল্প বলবো না। সাজ্জাদ কাদির বরাবর বাস্তবতার নিরিখে কথা বলে। আওয়ামী লীগ কি ফিরবে? অবশ্যই ফিরবে, কারণ আওয়ামী লীগের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনপ্রিয়তা। আমি বরাবরই বলি না, এখনই একটা নির্বাচন দিয়ে দেখেন। কারো কোনো পক্ষপাতের তো দরকার নেই, আওয়ামী লীগের জন্য পক্ষপাত দরকার নেই, কিংবা যে বা যারা নির্বাচনটা করবেন তারা অন্যদেরও পক্ষপাতিত্ব করবেন না। একটা নিরপেক্ষ, নিউট্রাল একটা পরিবেশ দিন। আমি উদাহরণ হিসেবে যদি বলি যে 2008 সালের যে 111 সরকার ছিল, তেমন একটা সরকার দিন, দেখুন কি ঘটে। আওয়ামী লীগ ভূমিধস বিজয়ী হবে। এখন যেহেতু আপাতত সেটি হচ্ছে না, ইউনূস সরকার একটা পাতানো, সাজানো, গোছানো নির্বাচন করে একটা গোষ্ঠীকে ক্ষমতায় বসাতে চাইছে, এবং এটা ক্ষমতায় বসাবেন। বারবার বলছি, প্রত্যেকটা কন্টেন্টে বলছি, কারণটা হচ্ছে ইউনূস সরকারের অনেকদিন হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, হয়ে যাচ্ছে। ইউনূস সরকারের সেফ এক্সিট দরকার। এই সেফ এক্সিট নিশ্চিত করার জন্য যাকে সবচেয়ে নিরাপদ মনে করা হচ্ছে, তাদেরকেই ক্ষমতায় বসাবে। আমি এগিয়ে রাখবো জামাতকে, বিএনপির চেয়েও জামাতকে এগিয়ে রাখবো, যে জামাতকে ক্ষমতায় বসালে নিরাপদে, নির্বিঘ্নে ইউনূস সরকারের পরিষদে যারা আছেন তারা নিরাপদে চলে যেতে পারবেন, এমনকি সেনাবাহিনীর পর্যন্ত। কারণ এই নির্বাচনের কয়েক মাসের মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মেয়াদও শেষ হয়ে যাবে। 15 সেপ্টেম্বর জেনারেল ওয়াকারুজ্জামান 60 বছর পূর্ণ হওয়ায় অবসরে যাবেন। কাজেই কয়েক মাসের মধ্যে একটা সেফ এক্সিট নিশ্চিত হবে। আর আওয়ামী লীগ কবে থেকে ফিরবে? আমি এক কথায় যদি বলি, উত্তর দেই, তাহলে আওয়ামী লীগ সেনাবাহিনী ব্যারাকে ফেরার পরে পরে আওয়ামী লীগ ফিরবে। সেনাবাহিনী ব্যারাকে ফিরবে আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে। 28 ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনী এই যে মাঠে আছে, কিংবা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে। 1.5 বছর হয়ে গেল সেনাবাহিনী মাঠে আছে। সেনাবাহিনী উঠে যাবে 28 ফেব্রুয়ারি। তারপর থেকে আওয়ামী লীগের ফেরা, বলা যায় ফেরা শুরু হবে। ফিরতে পারবে যদি আওয়ামী লীগ বাস্তবতা সম্পন্ন পরিকল্পনা করে। কারণ এই যে সামনে যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটাও এই মুহূর্তে ঠেকিয়ে দেওয়া সম্ভব হবে না। নির্বাচনটা হয়ে যাবে, একটা কর্মসূচি আসবে যে নির্বাচন বর্জন করুন। আওয়ামী লীগেররা ভোট দিতে যাবেন না, আওয়ামী লীগের সমর্থকরা ভোট কেন্দ্রে যাবেন না। 10% ভোট বা 15% ভোট কালেকশন হবে, হয়ে একটা ভোট হবে। ভোট হয়ে একটা বিশেষ গোষ্ঠীকে ক্ষমতায় বসিয়ে দেওয়ারই একটা ষড়যন্ত্র চলছে। আমি গতকালকে বলছি, তার আগে বলেছি। তো সেই জায়গা থেকে সেই সরকারটা বসে দেশকে কন্ট্রোল করা কিন্তু কঠিন। এবং কারা বসছে? এখন যারা দেশ চালাচ্ছে তারাই আসলে বসছে। এই যে ধরুন ডক্টর ইউনূসের সরকার, ডক্টর ইউনূস সহ, উপদেষ্টা পরিষদ সহ এবং বিশেষ সহকারী সহ ম্যাক্সিমাম 30 জন শীর্ষ পদে বসে আছে, তাই তো? এই 30 জনের বাইরে যে দেশটা চালাচ্ছে যারা, তারা কিন্তু জামাত আর না হয়তো বিএনপি। কি পয়েন্টগুলোতে মূলত জামাতের উপস্থিতিটাই বেশি, এবং ক্ষমতার মূল কেন্দ্রে নির্বাচন পরবর্তী সময়ে জামাতই থাকবার সম্ভাবনাটা বেশি। কিন্তু কি কন্ট্রোল করতে পারবে বাংলাদেশকে? না।
এখন যেহেতু পারছে না, 1.5 বছর যেহেতু পারছে না, আপনি যদি মনে করেন যে নির্বাচিত সরকারের লাইট সব ঠিক হয়ে যাবে, নির্বাচন পরবর্তী সময়ে জামাত সব কন্ট্রোল করে ফেলবে বা বিএনপি সব কন্ট্রোল করে ফেলবে, না, কোনোভাবেই না, বরঞ্চ আরো খারাপ হবে। এবং পুলিশ ভঙ্গুর, প্রশাসন ভঙ্গুর, সবকিছু ভঙ্গুর। এই সবকিছু ভঙ্গুর যখন, তখন আওয়ামী লীগের আশা কি এই যে বর্তমান বিদ্যমান বাংলাদেশের যে পুলিশ আছে, এই পুলিশ কি ঠেকাতে পারবে? আজকেই সেনাবাহিনী উঠে যাক, কালকেই আওয়ামী লীগ দেখবেন ধুমসে মাঠে নেমে গেছে। এবং সেই সময়টা আসছে আগামী মার্চ মাস থেকে। একদম মাস দিয়ে বলছি যে আগামী মার্চ মাস থেকে আওয়ামী লীগ ফেরা শুরু করবে, যদি যেভাবে এগুচ্ছে সেভাবে চলতে থাকে। একটা জিনিস মনে রাখবেন যে নির্বাচিত সরকারকে সেনাবাহিনী পাহারা দেবে না, সেনাবাহিনী আজীবন এভাবে মাঠেও থাকবে না। তো কাজেই সেনাবাহিনী উঠে যাওয়ার সাথে সাথে আওয়ামী লীগ ফিরবে। এবং আওয়ামী লীগ এই মুহূর্তে, আওয়ামী লীগের নেতা কর্মীরাও হতাশায় ভুগছেন যে আওয়ামী লীগ আদৌ ফিরবে কিনা, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি। আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই আওয়ামী লীগ ফিরবে, কারণ জনগণের চাহিদা আছে, মানুষের চাহিদা আছে, এই মাটির চাহিদা আছে। এই মাটিতে বারবার স্লোগান উচ্চারিত হচ্ছে যে আমরা আগেই ভালো ছিলাম। সেই আগেই ভালো ছিলামটা আজকে রূপকথা হয়ে যাচ্ছে। অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প, এই যে জানুয়ারি মাস গেল, প্রতি বছর শিক্ষার্থীদের জন্য বই উৎসব হয়, অভিভাবকরা কি এগুলো খেয়াল করছেন না? আজকে বই উৎসব ইতিহাসে লিখতে হবে। যে অবস্থা দাঁড়িয়েছে, বছর বই উৎসব হয়নি, গত বছর বই উৎসব হয়নি, আগামী বছর নির্বাচিত সরকারের সময় বই উৎসব হবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। এমন নানা কিছু। আওয়ামী লীগের নেতৃত্বে একটা দেশ এগিয়ে যাচ্ছিল, সেই এগিয়ে যাওয়াটা পিছে গেছে। শুধু ইউনূসের দোষ দিয়ে তো লাভ নেই। ইউনূসের উপদেষ্টা পরিষদ এবং বিশেষ সহকারী ইউনূস মিলিয়ে 30 জনের দোষ না তো। আজকে দেশের এই অবস্থার জন্য, এই অবস্থার কারণ বিএনপি, জামাত। তারা যদি এতই ভালো হবে ভাই, গত 1.5 বছরে দেশটা তো ভালো করে ফেলতে পারতো। তারা ইউনূস সরকারকে সহযোগিতা করে, তো কোন সংকট হলে ইউনূস সরকার ডাক দিলে তারা হাজির হয়ে যায়। আপনি তাহলে কিভাবে ভাবেন যে এই 30 জন লোক পরিবর্তন হয়ে 60 জনের মন্ত্রী পরিষদ গঠিত হবে, দেশ একদম ভালো হয়ে যাবে? দেশ ভালো হবে না। এবং এই পুলিশ, এই আইন শৃঙ্খলা, এই সিস্টেম কোনোভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলার উন্নতি করতে পারবে না, অর্থনীতির উন্নতি করতে পারবে না। যার কারণে বাংলাদেশের জনগণ চাইবে যে আওয়ামী লীগ ফিরে আসুক, এবং আওয়ামী লীগ ফিরে আসবে। এখন প্রধান বাধা, প্রধান ভয়ের জায়গাটা হচ্ছে সেনাবাহিনী। সেই সেনাবাহিনী উঠে যাবে ফেব্রুয়ারি মাস থেকে। কাজে মার্চ মাস থেকে, মার্চ এপ্রিল মাস থেকে আওয়ামী লীগ ফুল ফেজে ফিরবে বলে আমি মনে করি। আপনারাও নিশ্চয়ই একমত হবেন। আওয়ামী লীগ যদি শক্তি সামর্থ্য নিয়ে ফিরে আসে, তাহলে ফিরে আসবে। এবং আওয়ামী লীগ বসে থাকবে না তো, আওয়ামী লীগ অবশ্যই ফিরবে। ভিতরে ভিতরে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, হবে, হতে হবে। এই মাটির দাবিকে অস্বীকার করতে পারবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগকে অন্য কারোর সাথে মেলালে হবে না। এই যে অনেকে বলেন যে আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে, না, প্রশ্নই আসে না। মুসলিম লীগের প্রেক্ষাপট আর আওয়ামী লীগের প্রেক্ষাপট এক নয়। মুসলিম লীগ ভেঙে আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, এবং ওই ভাঙা অংশটা মুসলিম লীগের অনেকটা দখল করেছিল, যার কারণে আওয়ামী লীগ আজ পর্যন্ত ভাঙেনি এবং ভাঙবেও না। আওয়ামী লীগের সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ শেখ হাসিনা জানে মারা যাননি 2024-এর অগাস্টে। আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। তিনি, তার নেতৃত্বে আওয়ামী লীগ ফিরে আসবে। আগামী মার্চ এপ্রিল থেকে আওয়ামী লীগ ফিরে আসবে। মাস বলে বলছি, এভাবে দিন তারিখ বলে বলি না কখনো। যদি এইভাবে এগোয়, এইভাবে প্রেক্ষাপটটা আগায়, যদি নির্বাচন হয় এবং সেনাবাহিনী যদি ফিরে যায়, আবার যদি নির্বাচন বাধাগ্রস্ত হয়, নির্বাচন না হয়, সেনাবাহিনী আবার ফুল ফেজে চলে আসে, কিংবা সেনা হস্তক্ষেপে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিল, তাহলে হিসেব ভিন্ন হবে। এইভাবে এগুলো আগামী মার্চ এপ্রিলে মাস্ট আওয়ামী লীগ ফিরতে শুরু করবে।
এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই তাজা গুরুত্বপূর্ণ সংবাদ দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হলাম। আপনারা কি ভেবেছিলেন যে বাংলাদেশে এরকম একটা নির্বাচন হবে? আমেরিকার মতো রাষ্ট্র, তারাই তো এই সরকারকে বসাইছে। তারা কি এরকম নির্বাচন চাইতেছে যে মাত্র কয়েকটা রাজনৈতিক দল মিলে একটা নির্বাচন করুক, বা আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলকে বাইরে রেখে একটা নির্বাচন করুক? না, এরকম ভাবার কোনো কারণ নাই। ট্রাম্প প্রশাসন স্পষ্টভাবে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমানকে জানিয়ে দিয়েছেন যে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে, 14 দলকে বাদ দিয়ে, জাতীয় পার্টিকে বাদ দিয়ে যে নির্বাচন করতে যাচ্ছে বর্তমান সরকার, সেই নির্বাচন দেশের জন্য মোটেও ভালো বয়ে আনবে না। এবং পাশাপাশি একটা জিনিস কিন্তু খুব ভালো করে গেছেন আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা। তিনি ক্ষমতায় থাকাকালীনই বলে গেছেন যে সাদা চামড়ার লোক নাকি তাকে বলছিলেন যে আপনি ক্ষমতায় থাকেন, কোনো সমস্যা নাই, শুধু আপনার ভূমি একটু ব্যবহার করতে দেন, সারা জীবন ক্ষমতায় থাকেন। এই কথাটা তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন মিডিয়াতে বলে গেছেন, যেটাই এখন আশীর্বাদ হয়ে ফিরে আসছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য, আওয়ামী লীগের জন্য, বিশেষ করে আওয়ামী লীগের জন্য। এখন এই গুঞ্জনটা তো আছে। আর ট্রাম্প প্রশাসন, তিনি তো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই বলে দিচ্ছেন, বিশ্ব মিডিয়া, বিশ্ববাজারে তিনি বলে দিচ্ছেন যে আমেরিকার সাবেক সরকার অর্থাৎ জো বাইডেন সরকার বাংলাদেশের রিজম চেঞ্জ, সরকার পরিবর্তনের জন্য 29 মিলিয়ন মার্কিন ডলার, যদিও অনেক বেশি, কিন্তু তিনি রাষ্ট্রীয়ভাবে, এটা কিন্তু ট্রাম্প নিজে বলছেন যে 29 মিলিয়ন মার্কিন ডলার তারা ব্যয় করছে। এখন বাংলাদেশের যে পরিস্থিতি দেখেন, গত ডিসেম্বরে 14 জন হিন্দুকে সাম্প্রদায়িক হিংসার বলি হইতে হয়েছে, এবং 30টির বেশি পরিবারে হামলা হয়েছে, চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, ধর্ষণের ঘটনা ঘটছে, মোট 30টি। এই বিষয়গুলো কি ট্রাম্প প্রশাসন জানেন না? জানেন। আপনি দেখেন আশ্চর্যজনক ঘটনা, আমি দা ওয়ালের নিউজটি আপনাদেরকে পড়ে শোনাবো। আমি কি আমার কথা বলতেছি, আমি কি মনে যা চাই সেটাই বলতেছি? না, এটার অবশ্যই রেফারেন্স আছে, এটার অবশ্যই প্রমাণ আছে, নিউজ পত্রিকা নিউজ হয়েছে। এখন যদি এরকম একটা নির্বাচন হয়, বর্তমান বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থার আরো অবনতি হবে। ট্রাম্প প্রশাসন, মার্কিন যুক্তরাষ্ট্র সেটা প্রকাশ্যে বলছে যে এটা আরো অবনতি হবে। আর বিশেষ করে ওই যে একটা কি বলে ঘুষ নাম আছে, যে আমেরিকায় বাংলাদেশের রেজিম চেঞ্জের কাজ করছে, প্রেসিডেন্ট ট্রাম্প সেটা নিজেই স্বীকার করছেন। এখন যদি বাংলাদেশের অবনতি আরো হয়, এই পরিস্থিতি আরো অবনতির দিকে যায়, তখন দায়ভারটা কিন্তু গিয়া ওই ট্রাম্পের উপরই পড়বে, আমেরিকার উপরই পড়বে। কিন্তু আমেরিকা তো সেই দায়ভার নেবে না। তারা এখন বলতেছে সকল দলের অংশগ্রহণে নির্বাচন করতে হবে। দেখেন, আমি আপনাদেরকে নিউজটা পড়ে শোনাই। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার কার্যত গোপনে ওয়াশিংটনে উড়ে গিয়েছেন। গোপনে বুধবারে গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার আমেরিকা যাওয়ার বিষয়টি বাংলাদেশের মিডিয়ায় জানাজানি হয়। বাংলাদেশের মিডিয়ায় জানাজানি হয় বৃহস্পতিবার। বাংলাদেশের মিডিয়া কি নাকে তেল দিয়ে ঘুমায়? তারা এই বিষয়গুলো জানে কিন্তু প্রকাশ করতে পারে না। একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি বিষয়ে আলোচনার জন্য খলিলুর রহমানকে তলব করেছে মার্কিন কর্তৃপক্ষ। এখানে কিন্তু দেখেন, একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টাকে তলব করছে যে আপনি তাড়াতাড়ি চলে আসেন। সেইখানে নিরাপত্তা উপদেষ্টা গেছেন, এটা গোপন রাখা হয়েছে। হ্যাঁ, আমরা এটা ভেবে নিতাম যদি নিরাপত্তা উপদেষ্টা বা ডক্টর ইউনূস নিজে থেকেই যান একটু এই বিষয়ে কথা বলে আসেন, তাহলে হ্যাঁ একটু গোপনে কথা বলুন। কিন্তু তলব করা হয়েছে, তারপরে গোপন রাখছে, অবশ্যই গোপন কিছু আছে। দেখেন, ঢাকার মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াশিংটনে আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সাথে বৈঠক করবেন। ওই বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বিদেশ সচিব ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর এবং দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত তথা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরো উপস্থিত থাকবেন। পাশাপাশি আমেরিকার সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিন্সের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের একটি বৈঠকের কথা রয়েছে। এখানে কার কার সাথে বৈঠক হবে, কোথায় বৈঠক হবে, কি বিষয়ে বৈঠক হবে, সকল কিছু বিস্তারিত কিন্তু এখানে বলা আছে। তারপরে এই জায়গাটা মেন, আমি যে প্রথমে বললাম, একাধিক সূত্র জানাচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে খলিলুর রহমানকে মার্কিন প্রশাসন তাদের অভিমত জানিয়ে দিবে। অলরেডি বোধহয় জানিয়ে দিচ্ছে, কারণ আজকে শুক্রবার, নিউজটা কত বৃহস্পতিবারের, তাহলে অলরেডি জানিয়ে দিচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে খলিলুর রহমানকে মার্কিন প্রশাসন অলরেডি তাদের অভিমত, অর্থাৎ মার্কিন ট্রাম্প প্রশাসনের অভিমত জানিয়ে দিচ্ছে। রাজনৈতিক ও কূটনৈতিক মহলের একাংশের মতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার বিষয়ে মার্কিন প্রশাসনের উপর নানান মহল থেকে চাপ তৈরি হয়েছে। মার্কিন প্রশাসন মনে করছে আওয়ামী লীগ ছাড়া ভোট হলে নির্বাচনের পর দেশে বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে। এমন আশঙ্কায়
এমন আশঙ্কার কথা শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় একাধিকবার বলেছেন। যদিও প্রার্থীদের মনোনয়নপত্র পেশের পর্ব শেষ হয়ে গিয়েছে, আনুষ্ঠানিক প্রচার ও শুরু হবে কয়েকদিনের মধ্যেই। এমন আশঙ্কার কথা কয়েকদিনের মধ্যেই জানা যাচ্ছে, বাংলাদেশের ক্রমবর্ধমান সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাতেও মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত ক্ষুব্ধ ও বিচলিত। বাংলাদেশের সংখ্যালঘুদের বৃহত্তম সংগঠন বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করেছেন, গত ডিসেম্বরে আমাদের দেশে সে দেশে 10 জন হিন্দু সম্প্রদায় হিংসার বলি হয়েছেন। 50টির বেশি পরিবারের উপর হামলা, চুরি, ডাকাতি, ধর্ষণের ঘটনা ঘটে। খলিলুর রহমানের আমেরিকা সফর নিয়ে কৌতূহলের আরও একটি বড় কারণ হলো তার ওয়াশিংটন যাওয়ার বিষয়টি সরকারের তরফ থেকে গোপন রাখার চেষ্টা। সাধারণত এই ধরনের সফরের কথা বিদেশ মন্ত্রক থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়ে থাকে, কিন্তু খলিলুর রহমানের সফরের বিষয়টি অন্তর্বর্তী সরকার নেতৃত্ব জানায়নি। তিনি আমেরিকায় পৌঁছে যাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় এই খবর মিডিয়া আসে। তা কিভাবে আসে? যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন থেকে আসে। এই যে নিউজটা আপনাদেরকে পড়ে শোনা, আপনারা কি বুঝলেন? যে অলরেডি আমরা জানি জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন হতে হবে, অংশগ্রহণমূলক। ভারতের অবস্থান আমরা স্পষ্ট জানি, যদিও চীন বলছে যে অভ্যন্তরীণ বিষয়, এটা আমরা জানি যে ভারত যেখানে বলবে যে হ্যাঁ, চীনের সেখানে না বলবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু চীনও মনে মনে গোপনে সেটাই চায় যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক, রাশিয়াও সেটাই চায়। এখন যুক্তরাষ্ট্র নিরাপত্তা উপদেষ্টা খলিলকে ডেকে নিয়ে সাফ জানিয়ে দিল যে আপনারা ইনক্লুসিভ সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন করেন। আর যদি তা না করেন তাহলে পরবর্তীতে যে কোনো বিষয় বা বাংলাদেশের পরিস্থিতি যদি অন্যদিকেও ধাবিত হয়, বাংলাদেশের পরিস্থিতি যদি আরও নিম্নগামী হয়, সেই জন্য কিন্তু এই ইউনূস সরকারকে দায়ভার গ্রহণ করতে হবে। সেখানে কিন্তু আর এই আমেরিকা, ট্রাম্প বা আমেরিকাকে দোষ দিলে চলবে না। এইটা স্পষ্ট, মানে আমরা এই নিউজটা দ্বারা স্পষ্টভাবেই বুঝতে পারলাম যে আমেরিকা আওয়ামী লীগবিহীন বাংলাদেশে নির্বাচন দেখতে চাচ্ছে না, স্পষ্ট খাস বাংলা কথাই বললে। আর যদি অন্যভাবে বলেন তাহলে সকল দলের অংশগ্রহণে নির্বাচন চাচ্ছে আমেরিকা, যে একটা গণতান্ত্রিক সরকার আসুক, সেই সরকার আনে, ছোট্ট একটা দেশ সুন্দরভাবে চলুক, আগের মতো সুন্দরভাবে চলুক। এখন বাংলাদেশের অভ্যন্তরে আপনি একটু তাকান, দেখেন অলরেডি গুঞ্জন উঠছে যে এনসিপি এবং জামাতের যে জোট আছে, এই জোট যে কোনো সময় নির্বাচন বিষয়ে তারা পোল্টি মারতে পারে, তারা ডিগবাজি দিতে পারে যে নির্বাচন বয়কট করলাম। অলরেডি এনসিপির পক্ষ থেকে এই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে, জামাত ইসলামের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে যে সরকার একটা পাতানো নির্বাচন করতে যাচ্ছে। এনসিপি বলছে যে আইনশৃঙ্খলা বাহিনী একটা দলের দিকে ঝুঁকে গেছে। এই যে বক্তব্যগুলো যখন তারা দেখবে জামাত ইসলাম, এনসিপি, যে তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সে আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা নির্বাচনে আসন পাবে না, তখন তাদের নেতাকর্মীদের মনোবল ভেঙে যাবে, তাদেরও মনোবল ভেঙে যাওয়ার সম্ভাবনা, দলটা আরও একটা অন্যরকম পরিস্থিতিতে পড়তে পারে। তার চেয়ে এই যে সরকার, এই সরকার তো তাদেরই নিয়োগ করা সরকার, অর্থাৎ এই সরকারই থাক, আমরা নির্বাচন থেকে দূরে সরে আসি, এরকম সিদ্ধান্ত তারা নিতে পারে। এখন এরকম সিদ্ধান্ত যদি তারা নেয় তাহলে সবচেয়ে কাটাবাসের চিবাই পড়বে, মানে সবচেয়ে কঠিন সমস্যার সম্মুখীন হবে এই যে যারা এখন ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখতেছে। তাদেরও চিন্তা ভাবনায় এটা চলে আসছে যে সকল দলের অংশগ্রহণে নির্বাচনটা হলে তাদের যে আগামী 5 বছর রাষ্ট্র পরিচালনা খুব ভালোভাবে করতে পারবে। আর যদি সকল দলের অংশগ্রহণে নির্বাচন না হয়, যদি এইভাবেও নির্বাচন হয়, তাহলে কিন্তু তাদের শাসনকাল, তাদের যে ক্ষমতা পরিচালনার সময়কাল, সেটা কিভাবে কাটবে একটা অনিশ্চয়তা থেকে যায়। পাশাপাশি এরকম শক্তিধর রাষ্ট্রগুলোর তাদের বক্তব্য, তাদের এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা, এই যে নিরাপত্তা উপদেষ্টাকে ডেকে নিয়ে গিয়ে এই সমস্ত বিষয়ে কথা বলা, এটা কিন্তু একটা চাপ। যখন আওয়ামী লীগবিহীন নির্বাচন হবে, মানে এই একরোখা একটা নির্বাচন হবে, তখন কিন্তু যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করুক, সেই সরকারের উপর আন্তর্জাতিক চাপ যে কোন পর্যায়ে পৌঁছে যাবে, সেই চাপকে উপেক্ষা করে কিভাবে রাষ্ট্র পরিচালনা, এটা খুব কঠিন কাজ। সেটা ঠিকই বাংলাদেশের রাজনীতিবিদরা বুঝতেছেন। তবে এটা পরিষ্কার এই নিউজের মাধ্যমে যে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক নিরাপত্তা উপদেষ্টাকে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না।